নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, অজন্তা ও ইলোরা গুহা কোথায় অবস্থিত? তোমরা উত্তর বলো। অজন্তা ও ইলোরা গুহা কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা ও ইলোরা গুহা। 2 নাম্বার প্রশ্ন, কোন ভিটামিনের রাসায়নিক নাম কোলোক্যালসিফেরল? কোন ভিটামিনের রাসায়নিক নাম হলো কোলোক্যালসিফেরল? সঠিক উত্তর তোমরা বলো। সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কোলোক্যালসিফেরল। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও তাদের রাসায়নিক নাম দেখে নিই। এই যে সমস্ত তথ্যগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনাল। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। এই তথ্যগুলো কিন্তু তোমরা কেউ মিস করবে না, তথ্যগুলোকে অবশ্যই তোমরা কিন্তু তৈরি করবে পরীক্ষার জন্য। পরের প্রশ্ন দেখি, 3 নাম্বার প্রশ্ন, ভারতবর্ষে প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন কোন সম্রাট? আগ্নেয়াস্ত্র বলতে কোন অস্ত্র বোঝাচ্ছে? আগ্নেয়াস্ত্র অর্থাৎ হলো কামানের ব্যবহার। কামানে যে বারুদ ব্যবহার করা হয়, সেই কামান বারুদের ব্যবহার প্রথম করেন কোন সম্রাট? সঠিক উত্তর কি হবে? তোমরা অবশ্যই যদি জানো কমেন্টে জানাও। প্রশ্ন চলাকালীনই তোমরা সঠিক উত্তর কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের একটা ভালো কিন্তু প্রিপারেশন হয়ে যাবে বন্ধুরা। তোমরা কে কত স্কোর করছো বুঝতে পারবে, আমাদের জানাও সেটা কমেন্টে তোমরা কে কত স্কোর করছো। তো ভারতবর্ষের প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন, অপশন ডি হবে সঠিক উত্তর, বাবর। পানিপথের প্রথম যুদ্ধে তিনি কামান ব্যবহার করেছিলেন। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। আর এই যুদ্ধনীতির যে কৌশলটি তিনি প্রয়োগ করেছিলেন তার নাম ছিল রুমি কৌশল। এই তথ্যটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখি, 4 নাম্বার প্রশ্ন, এলপিজির প্রধান উপাদানগুলি কি কি? এলপিজি এর প্রধান উপাদানগুলি কি কি? এলপিজি রান্নার গ্যাস, তোমরা জানো। এলপিজির ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। তো এলপিজির প্রধান উপাদান দেখো নিচে অপশন রয়েছে, এর মধ্যে কোনটি হলো সঠিক উত্তর? এলপিজির প্রধান উপাদান কি? সঠিক উত্তর অপশন এ, বিউটেন আর প্রোপেন হলো এলপিজির প্রধান উপাদান। প্রোপেন থাকে 48%, বিউটেন থাকে 50% আর পেন্টেন থাকে 2%। এই তিনটির মিশ্রণে কিন্তু তৈরি হয় এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 5 নাম্বার প্রশ্ন, গান্ধীজি কত সালে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? সত্যাগ্রহ আন্দোলন অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, কত সালে গান্ধীজি প্রথম এই সত্যাগ্রহ আন্দোলনটি শুরু করেছিলেন? সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, 1917 সালে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। এবার আমরা জেনে নেব মহাত্মা গান্ধীর নেতৃত্বে কয়েকটি গুরুত্বপূর্ণ আন্দোলনের নাম। চম্পারণ আন্দোলন হয়েছিল 1917 সালে, খেদা আন্দোলন হয়েছে 1918 সালে, খেলাফত আন্দোলন হয়েছে 1919 সালে,
অসহযোগ আন্দোলন হয়েছে 1920 সালে, আইন অমান্য আন্দোলন আর ডান্ডি অভিযান এই দুটি হয়েছিল 1930 সালে, ভারত ছাড়ো আন্দোলন হয়েছে 1942 সালে। এই তথ্যগুলো দেখো, প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা আশা করছি বুঝতেই পারছো। সেই জন্য কিন্তু ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোষের পরিব্যক্তি এবং ক্যান্সারের জন্য সম্ভাব্য দায়ী সর্বোচ্চ ক্ষতিকর রশ্মি কোনটি? কোষের পরিব্যক্তি এবং ক্যান্সারের জন্য সম্ভাব্য যে ক্ষতিকর রশ্মি সেটি হচ্ছে অপশন এ গামা রশ্মি। এই গামা রশ্মিটি হলো এক প্রকার উচ্চ কম্পাঙ্কের খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎচুম্বকীয় বিকিরণ। পরের প্রশ্ন দেখি এবার, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফা হিয়েন তিনি কার রাজত্বকালে ভারতে আসেন? সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফা হিয়েন ভারতে আসেন। ফা হিয়েন এসেছিলেন চীন দেশ থেকে, এই তথ্যটা তোমরা মনে রাখবে। এবার আমরা ভারতবর্ষে আগত বিভিন্ন দেশের ঐতিহাসিক ও কিছু পর্যটকদের নাম দেখে নিই। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিল মেগাস্থেনিস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন ফা হিয়েন, হর্ষবর্ধনের আমলে এসেছিলেন হিউয়েন সাং, সুলতান মাহমুদের সময় এসেছিলেন আল বিরুনি, মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন ইবন বতুতা, আর ঔরঙ্গজেবের সময় এসেছিলেন মানুচি। পরের প্রশ্ন দেখি, ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রের যে ধারণা সেইটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ফেডারেল স্ট্রাকচার, এটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর অপশন এ, কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি গ্রহণ করা হয়েছে। এবার আমরা আমাদের ভারতের যে সংবিধান রয়েছে তার উৎস সম্পর্কে দেখে নিই। মৌলিক অধিকার প্রস্তাবনা, লিখিত সংবিধান, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত, এইগুলি নেওয়া হয়েছে আমেরিকা থেকে। মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই দুটি নেওয়া হয়েছে রাশিয়া থেকে। সংবিধান সংশোধন নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন, এই দুটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পার্লামেন্ট, এগুলি নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। জরুরি অবস্থা নেওয়া হয়েছে জার্মানি থেকে। কেন্দ্র রাজ্য সম্পর্ক, প্রস্তাবনার ভাষা, এইগুলি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। পরের প্রশ্ন দেখি, ক্রিকেটার শচীন তেন্ডুলকর কত সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন? শচীন তেন্ডুলকর তিনি একজন ক্রিকেটার, তো তিনি কত সালে ভারতরত্ন পুরস্কারে বা ভারতরত্ন সম্মানে ভূষিত হন? সঠিক উত্তর অপশন সি, 2014 সালে শচীন তেন্ডুলকর ভারতরত্ন সম্মানে ভূষিত হন। শচীন তেন্ডুলকর হলেন সর্বকনিষ্ঠতম ভারতরত্ন প্রাপক, ইনি সবথেকে কম বয়সী যিনি ভারতরত্ন প্রাইজ পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ভিভিআই প্রশ্ন, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বার্নস পিক। ভিভিআই একটি প্রশ্ন। এবার আমরা কলকাতা হাইকোর্ট সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1862 সালের 1 জুলাই। কলকাতা হাইকোর্টের বিচারকের মেয়াদ ছিল 62 বছর। 1972 সালে স্যার বার্নস পিক কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত হন। হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারক হিসেবে শম্ভুনাথ পণ্ডিত। হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন রমেশ চন্দ্র মিত্র এবং প্রথম পূর্ণ মেয়াদের ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন ফণীভূষণ চক্রবর্তী। এই যে তথ্যগুলো তোমরা পাচ্ছ, কত গুরুত্বপূর্ণ তথ্য, আশা করছি তোমরা বুঝতে পারছো, সেই কারণে কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। পরের প্রশ্ন দেখি, 1 কেজি সমান সমান কত পাউন্ড? 1 কেজি সমান কত পাউন্ড? সঠিক উত্তর হবে 2.205 পাউন্ড, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, কোন দেশের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত সরকার 5,792 কোটি টাকা অনুমোদন করেছে?
কোন দেশের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য এই টাকা মানে 5,792 কোটি টাকা ভারত অনুমোদন করেছেন ভারত সরকার? সঠিক উত্তর হবে অপশন সি, নেপাল দেশের জন্য। কিন্তু নেপাল দেশের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত সরকার 5,792 কোটি টাকা অনুমোদন করেছেন। পরের প্রশ্ন দেখি, জাতীয় তাঁত দিবস কবে পালিত হয়? জাতীয় তাঁত দিবস পালিত হয় অপশন এ হবে সঠিক উত্তর 7ই আগস্ট। 2015 সালে ভারত সরকার প্রতি বছর 7ই আগস্টকে জাতীয় তাঁত দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন। এই বছর অর্থাৎ 10ম জাতীয় তাঁত দিবস উদযাপনের তাঁত প্রদর্শনীর নাম হলো বিরাসত। এই বিরাসত নামটা কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, কেন্দ্র সরকারের কোন স্থানটিকে ময়ূর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছেন? ময়ূর অভয়ারণ্য নামে কেন্দ্রীয় সরকার কোন স্থানটিকে ঘোষণা করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, উপরের দুইটি, অর্থাৎ কর্ণাটকের আদি চুঞ্চনগিরি আর কেরালার চুল্লান্নুয়ার এই দুটি জায়গাকে ময়ূর অভয়ারণ্য হিসাবে কেন্দ্র সরকার ঘোষণা করেছে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন, অঙ্গদানের অবদানের জন্য কোন রাজ্য জীবনদান অ্যাওয়ার্ড পেয়েছে? অঙ্গদানের অবদান এইটির জন্য কোন রাজ্য জীবনদান অ্যাওয়ার্ড এই সম্মানে ভূষিত হয়েছেন? কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ রাজ্য অঙ্গদান অবদানের জন্য জীবনদান অ্যাওয়ার্ড পেয়েছেন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।